প্রিয় দর্শক, যারা যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সকলের জন্যে আমার শুভকামনা। আমি আমন্ত্রণ জানাই আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে। আজকে খুব ভালো থাকা যায় সে বিষয়টা নিয়ে কথা বলবার জন্য প্রস্তুতি নিয়েছি। সেটা কীরকম, হয়তো আমি শুরু করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, ক্রমে আমি এগোতে চাই সমাজ সেই জায়গাটাতে। ভালো থাকা মানে হচ্ছে যে আমাকে অনেক বন্ধুবান্ধব কিংবা হঠাৎ কাউকে দেখা হলো, তারা বলে যে আমি এখনও এত শক্তপোক্ত আছি কেমন করে, এখনও মানে আমার যা বয়স সেই বয়সের তুলনায় মনে করে যে আমি আনুপাতিকভাবে শক্ত আছি, হাসি খুশি আছি। কেন আছি হাসি খুশি আছি? যারা আমাকে চেনে জানে যে আমি অনেক গুরু দায়িত্ব পালন করেছি, বাংলাদেশ সরকারের নয় কিন্তু জাপানিজ সরকারের, জার্মান সরকারের, এমনকি আমি 7 দেশের যে আঞ্চলিক সংস্থা বিমস্টেকে। তাহলে সেই মানুষটার এক ধরনের একটা ভালো আয় ছিল। তবুও আমার কিন্তু এই শহরে কোনো নাই, থাকার অ্যাপার্টমেন্ট নাই, মানে কোনো বাসা নাই, ভাড়া থাকি, এবং গাড়িও নাই। তারপর আমি হাসি। তো এই যে হাসছি, এই হাসির আড়ালে আমার দুঃখ আছে কি না অনেকে জিজ্ঞেস করে। আমি বলি না রে ভাই, দুঃখ কি? কেন প্রশ্ন করে? আমি এখনও আয় করি, আমাকে আয় করতে হয়। আমার যে বয়সটা 65, এই তো 2 মাস 2.5 মাস পরে পূর্ণ হয়ে যাবে। এই বয়সে আমাকে আয় করে চলতে হয়। তো তখন আমাকে বলে যে এত স্পিরিট, এত কাজ করেন আপনি কেমন করে? সাহিত্যের কাজ করেন, তারপরে আয় করার জন্য কাজ করেন, সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামে যুক্ত, মানবাধিকার নিয়ে কথা বলেন, লিখছেন, কলাম লিখছেন। তো কেন আমি এরকম? এটার মূল জায়গাটা হচ্ছে খুব ইতিবাচক চিন্তা করা। ইতিবাচক চিন্তাটা কীরকম? সেটা হচ্ছে যে আমার যতটুকুন আমি ততটুকুনই খুশি। কেননা আমি মানুষ হিসেবে এই যে আলো বাতাস, এগুলো আমার জন্য তো ফ্রি ভাইরে, এখানে তো কেউ আমাকে বাধা দেয় না। এই যে দুর্দান্ত প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করার আনন্দময় একটা মন তৈরি করা, সেজন্য তো আমাকে কেউ ঝামেলা কবি আছে। এই বোধটা আমার ভিতরে ক্রমে নির্মাণ হয়েছিল। তার কারণে আমি ভালো থাকি। ভালো থাকতে গিয়ে আমি যেটা করেছি সেটা বলি। আর 10 জনের মতন করে আমি যখন বড় হচ্ছি, আমারও মনে হতো আমার এটা দরকার সেটা দরকার। কিন্তু যখন আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে গেছি, অনেক মানুষের সঙ্গে মিশেছি, সেইখানে আমার মনে হয়েছে যে আমার ততটুকুনই দরকার যতটুকুনের মধ্যে আমি নিজের আনন্দটা খুঁজে পাবো। তো এই যে আমার পাওয়ার ভেতরে আছে, প্রাকৃতিকভাবে যা পাওয়ার সেটা পাই, এবং সেটার জন্য আমার একটা সন্তুষ্টি আছে। খেয়াল করবেন, আমি প্রাকৃতিকভাবে কি পাই? আমি সকালে উঠে ঘুম থেকে আমি নিঃশ্বাস নিতে পারি, মানে আমি জেগে আছি এবং বেঁচে আছি। এটা আমার জন্য একটা শুকরগুজার। এরপর বিছানা থেকে যে পা নামাই, আমার যে চলবার শক্তি আছে, এটা আমাকে সাহস দেয়, আমি এখনও চলতে পারি। এমন তো হতে পারতো যে আমি পা নামিয়ে আমি হাঁটতে পারছি না, এমন তো হতে পারতো ঘুম জেগে আমি উঠতে পারছি না, এমন তো হতে পারতো চোখ মেলেছি আমি নিঃশ্বাস নিতে পারছি না। একবার ভাববার চেষ্টা কি কেউ করে না? আমি করেছি এবং করি প্রতিনিয়ত। নিজেকে আমি জাগিয়ে রাখি, নিজেকে আমি এই সব ভাবনার সঙ্গে সংযুক্ত করে রাখি। এটা এক ধরনের জীবনবোধ। সেইখানটাতে যে শক্তিটা তৈরি হয় ইতিবাচক, সেই শক্তি আমাকে কখনো সংঘাতে জড়ায় না, আমাকে কখনো ঈর্ষায় ঢুকিয়ে দেয় না, অপ্রয়োজনীয় বেদনায় ক্লান্ত করে না। আমাকে যখন কেউ প্রশ্ন করে যে আপনি এত তরতাজা থাকেন কেন, আপনার বন্ধুদেরকে তো মনে হয় যে একেবারে বুড়ো হয়ে গেল,
আমি বলি ভাই আমার কয়েকটা জিনিস নেই। আরে কী জিনিস নেই? মানে ঋণ নেই। আরে কী ঋণ নেই? বলি যেমন অর্থ ঋণ নেই, আমার শারীরিক ঋণ নেই, আমার মানসিক ঋণ নেই। বলে অর্থ ঋণ নেই তো বুঝলাম। আমি বললাম যে এই জন্যই যে আমার যতটুকুন তাতেই আমি চলি সন্তুষ্ট। আমাকে কতজন বলেছে আসুন টাকা দিচ্ছি, ব্যাংক লোন, অ্যাপার্টমেন্ট কেনেন, গাড়ি কেনেন। বিশেষ করে আমরা যারা কর্পোরেট জব করেছি, আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলি আমি রয়টার্সের স্ট্রিঙ্গার ছিলাম, জাপানিজ দূতাবাসের আমি রাজনৈতিক উপদেষ্টা ছিলাম 7 বছর। 17 বছর আমি জার্মান দূতাবাসে এবং পরে ওদের ফরেন সার্ভিসে কাজ করেছি। আমি পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলাম 17 বছর। এরপরে নানা জায়গা হয়ে আমি বিমস্টেক সদর দফতরের উপদেষ্টা ছিলাম। তো তারপরেও আমার জীবনের যেটুকুন দরকার তার মধ্যেই নিজেকে আমি বেঁধে রেখেছি। তো তখন বললো ঠিক আছে অর্থের জায়গাটা না হয় বুঝলাম, তো এই যে শারীরিক ঋণ নেই, মানসিক ঋণ নেই, এটার মানে কি? আমি বলে ভাই আমি মারপিট করি নাই, কাউকে ধরে চটকান মারি নাই, কখনো পিটাইনি আমি মানুষজনকে। কেন পিটাবো? আমার তো কারোর প্রতি অপ্রয়োজনীয় ক্রোধ তৈরি হওয়ার দরকার নাই। আমি ভেবেছি মানুষকে শুধু ভালোবাসা দেওয়াটা আমার মূল কাজ। আর যে আমার সঙ্গে শুধু শুধু সংঘাত করতে চায় আমি তার সঙ্গে ভাই নাই, আমি দূরে। অন্যায়ের প্রতিবাদ করেছি। আমি তো লেখক, আমার কবিতা গল্প পড়লেই বুঝতে পারবেন, কিংবা প্রবন্ধ পড়লেই বুঝতে পারবেন আমি প্রতিবাদ করি। আমি কলম দিয়ে প্রতিবাদ করি। আমি যখন কোথাও বক্তৃতা দিতে যাই, কোনো সাহিত্য শাস্ত্রে কিংবা সামাজিক জায়গায় যখন আমাকে ডাকে কথা বলতে, আমি তখন সেইখানে এই কথাগুলো বলি। সুতরাং আমি সংঘাতময় মানুষ নই, সুতরাং আমার শারীরিক ঋণ নেই। তাহলে মানসিকটা খুব আরও সহজ। যেটাকে যত জটিল মনে ছিল সেটাই সবচেয়ে সহজ। কারণ আমি মানুষকে আঘাত করি না মানসিকভাবে, কটু কথা বলি না, দুঃখ দেই না, আমি গালাগালি করি না। সত্যি সত্যি আমি গাল দিতে জানি না। এই যে মানুষ পথে ঘাটে নানা রকমের গাল দেয়, আমার কাছে বিস্ময় লাগে। আমার জলক মানে আমার চোয়াল এখানে মানে মুক্ত না। ছোটোবেলায় যে গাল শিখি নাই তা না, কিন্তু শিখেছি 8-10টা ছেলেপেলেদের মতন। একবার আমি আমার বড় ভাইকে, ও আমাকে ওর অনুমতি ছাড়া ওর ট্রাঙ্ক খুলে, মানে ধরুন আমার তো জীবনটা পাকিস্তান আমল, পরে দেশ স্বাধীন, ওই সময় না ট্রাঙ্ক ছিল, স্টিলের ট্রাঙ্ক ছিল। তো বড় ভাইয়ার ট্রাঙ্ক ছিল, ওইটা খুলে আমি ওর গল্পের বই নিয়ে পড়েছিলাম বলে ও খুব বিরক্ত হয়েছিল যে ওর অনুমতি ছাড়া, মানে কথাটা এখানে, ওর অনুমতি ছাড়া কেন বই পড়েছি। সুতরাং একদম ঠাটায় যেইতে দিয়েছে, আমি ওকে একটা কুৎসিত গালি দিয়েছিলাম যে আমি রাস্তায় শিখেছি। এই গালির আমি মানে তখন জানতাম না। আমার তখন বয়স হচ্ছে, আমি ক্লাস 7-এ পড়ি। ওই গালটা শুনে ও এমন একটা চর দিল, আমি 4 পাক ঘুরে এই বারান্দায় যে পিলার, ওটার গোড়ায় গিয়ে পড়ে গেলাম। পড়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। আমার কাছে একটাও খালি মনে হলো যে এই যে গাল দিলাম, এটা এতটা খারাপ হলে আমার বড় ভাই আমাকে ততটা মারতে পারে যতটা মার খেলে আমি 3 পাক খেয়ে যাত্রায় পড়ে আছি, উঠতে পারতেছি না। তাহলে গালিটা কীরকম খারাপ। সুতরাং আমি ওই যে জীবনে ওখান থেকে শুরু করেছি গালি না দেয়া, এবং আমি আর কখনো গালি দিই না। তো গালি না দেওয়া, টিটকারি না করা, বিদ্রূপ না করা, অযথা খোঁচা না মারা, ঈর্ষা প্রকাশ না করা অন্যের প্রতি, এটা আমার ব্রত। তো স্বাভাবিকভাবে আমি যখন কাউকে এভাবে কষ্ট দেই না, তার প্রতি তো সে তো আমাকে ঘৃণাটা দেয় না। ফলে আমি কাউকে যদি বিদ্রূপ করতাম, কাউকে যদি শুধু শুধু ছোট করতাম, সেটা আমার মানসিক ঋণ হতো। সে কারণে আমার অর্থ ঋণ নেই, শারীরিক ঋণ নেই, মানসিক ঋণ নেই। কেউ যদি অনুসরণ করতে পারেন তাহলে হয়তো অনেক অনেক ভালো থাকবেন। এর পাশাপাশি আপনাদেরকে বলি, শরীর কেন্দ্রিক আমার অনেক রোগ বিসুখ হয়েছে, অনেক লড়াই করেছি, কিন্তু সবসময় স্পিরিটেড থেকেছি। কীরকম? আমি মৃত্যুতে বিশ্বাস করেছি। আমি সবসময় মৃত্যুকে বিশ্বাস করি। এটা হচ্ছে, যদি বলেন আমার দর্শনের শক্তির মূল জায়গাটা, যে আমি মৃত্যু বিশ্বাসী মানুষ।
আমি জানি আমি থামবো, কখন থামবো জানি না, যেহেতু সেজন্য আমি ওই জায়গাটাকে বিশ্বাস করি। কেউ যদি মৃত্যুর যে বাস্তবতা, ওটার যে দর্শন আছে, সেটাই বিশ্বাস করে, মানুষ সংঘাতময় হবে না কখনো। আমরা জানাজায় যাই, এটার উদ্দেশ্য কি, দর্শনটা কি? তুমিও শেষ হবে, তুমিও থামবে, এটা বোঝাতে। কিন্তু আমাদের সমাজের মানুষেরা আমরা জানাজায় যাই, আমরা আমাদের যে অগ্রজ, কখনো ছোটরাও মৃত্যু বরণ করেছে দেখি, মৃতদেহের সামনে দাঁড়াই, উপলব্ধি করি না। ওই মুহূর্তে কাঁদি, দুঃখ পাই, আহারে উহারে করি, কিন্তু নিজের ভেতরে বোধটাকে জাগ্রত করি না যে আমি সত্যিই থামব। আমি কি আকাঙ্ক্ষা করি আর জানেন? আমি এই সব কিছুর ভিতরে এই অর্থ তো দরকার লাগে যতটুকুন চলবার জন্যে, সৎ পথে। কিন্তু আমার আকাঙ্ক্ষাটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা, যে আমার একটা যেন চমৎকার মৃত্যু হয়, যেই মৃত্যুটা সময় আমার তৃষ্ণার্ত আত্মা ঘুরে বেড়াবে না, অস্থির হব না যে আমার এই নাই সেই নাই, শেষ হয়ে গেল, কিংবা হাহাকার থাকবে না। আমি সেই মৃত্যুর আকাঙ্ক্ষা করি, সেই মৃত্যুকে আকাঙ্ক্ষা করি। আমি ওমন মৃত্যুর জন্য প্রস্তুত। একটু গুরু গম্ভীর না করে সরে আসি। মৃত্যুর কথা শুনলে অনেকের মন খারাপ হয়ে যায়, মন ভারী হয়ে যায়। আমি মৃত্যুকে দুঃখের, শোকের মধ্য দিয়ে দেখি না। যদিও কারো মৃত্যু, তাই বলি আমি শোক প্রকাশ করছি, সেই শোক প্রকাশটা হচ্ছে আসলে হারানোর। এই মানুষটাকে আর ছোঁয়া হবে না, স্মৃতিগুলো রয়ে যাবে, কোনোদিন দেখা হবে না, সেইটার তো একটা বেদনা আছে। কিন্তু মরে গেল যা অবধারিত সত্য, সেই সত্যকে আলিঙ্গন যে করেছে তাকে তো করতেই হবে। আর এটা ইচ্ছার বিরুদ্ধে, বিপক্ষে, আমিও তো তাই। সুতরাং কাজটা হলো, যেখানে আমার নিয়ন্ত্রণ নেই সেই জায়গায় নিজেকে অস্থির না করা। আমাকে যখন বলা হয় আপনি হাউ ডু ইউ ম্যানেজ দ্য ক্রাইসিস ম্যানেজমেন্ট, মানে হলো কি, আমার যে পেশাগত জীবন, সেই পেশাগত জীবনে আমাকে তো অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। তো ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা বড় দিক হচ্ছে অস্থির না হওয়া, ধীর স্থির হওয়া এবং যুক্তি দিয়ে বিষয়টাকে পর্যবেক্ষণ করা। আমি তো বিতর্ক করতাম যখন আমি কলেজ, তখন থেকে বিতর্ক করছি, এবং আমাকে যারা জানেন তারা তো আমার পেছনের গল্পটাও জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক সংঘের নির্বাচিত সভাপতি ছিলাম 2 টার্মে। তো যারা বিতর্ক করে তারা সব কিছু যুক্তিতে ফেলতে চায়। আমি কিন্তু বলবো এই প্রসঙ্গে, যারা এই আমার নতুন প্রজন্ম, আমাদের সন্তানেরা, তারা যেন সবাই বিতর্কটাও করে। মানে বিতর্কটা হচ্ছে মানুষের চিন্তার সুস্থ দিকটা তৈরি করে। তো যেখানে বলছিলাম ফোকাস থাক, আমি অস্থির হই না। কোনো একটা ঘটনা এলো, আমি ওটাকে বোঝার চেষ্টা করি, যদি সেইটা আমার যৌক্তিকভাবে ম্যানেজ করার, অ্যাড্রেস করার, যেটাকে আমি সামলাতে পারবো, হ্যাঁ বাক্যটা এরকম হওয়া উচিত, যেটাকে আমি সামলাতে পারবো যৌক্তিকভাবে, ওই বিশ্লেষণ করে যদি বুঝি হ্যাঁ পারবো, আমি সেভাবে সেটাকে ডিল করে থাকি। যেইটাকে আমি যুক্তি দিয়ে যখন বুঝতে পারি যে এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নয়, আমি তখন আরও প্রশান্ত থাকি, আরও স্থির থাকি, কোনো উত্তেজনা নাই, ধীর স্থির। কেননা ওইটার পিছনে ছুটে আমার ভিতরে যে নেগেটিভ এনার্জি ডিসচার্জমেন্ট, সেটা আমি ঘটাতে চাই না। এই এনার্জি শব্দটা এলাম তো, এনার্জি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। মানুষ যখন শুধু শুধু ক্রুদ্ধ হয়, তখন তার ভেতরে নেগেটিভ এনার্জি ডিসচার্জ হয়। আপনারা বুঝবেন মাথার ভেতরে যে ব্রেইন যেটা, ওটা রং বদলায়, গাঢ় গোলাপি হতে হতে গাঢ় লাল হয়ে যায় যত স্ট্রেস তৈরি হয়। যত প্রশান্ত হয়, ধীরে ধীরে নীল হতে হতে এটা গাঢ় নীল হয়ে ওঠে। যত ডিপ মেডিটেশনে কেন যায়, সেই কারণেই যায়। হ্যাঁ, যে মানুষের
এই মেডিটেশনের মধ্য দিয়ে মস্তিষ্ক প্রশান্ত হয়। তো আপনার একটা মানুষের দায়িত্ব হচ্ছে নিজের শরীরের ভিতরে ইতিবাচক এনার্জি ফ্লোটা তৈরি করা। বিকজ আপনি তো আসলে একটা মানুষ তো ইলেকট্রনিক্যালি চলে, ইলেকট্রনিক যে তার শক্তি ভিতরে ইলেকট্রিসিটির প্রবাহ আছে, তো ইলেকট্রনিক মেকানিজমটা তার ভিতরে কাজ করে, এবং সেই কারণে মানুষ আর সকল প্রাণী সকল বস্তুর সাথে ইন্টারকানেক্টেড ফ্রিকোয়েন্সি দিয়ে, এই ফ্রিকোয়েন্সিটা একেবারেই আপনার মহাবিশ্বের সামগ্রিক ফ্রিকোয়েন্সির সাথে সংযুক্ত। এই নিয়ে আমি আরেকদিন বড় করে কথা বলবো যে কীভাবে সুখী থাকা যায়, সুখী হওয়া যায়, সেইখানটায় নিজেকে বেঁধে ফেলা, নিজের ভেতরে নিয়ন্ত্রণটাকে তৈরি করা, যে আমার কাজ হচ্ছে সংঘাতে না জড়ানো। আমার বোধ তৈরি হতে হবে যে মৃত্যুই শেষ, এবং আমি চাই না, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাও তো মরতে হয়, আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু আমাকে মরতে হবে, যেটা অবধারিত সত্য, সেই সত্যকে আলিঙ্গন করার দুঃসাহস এবং প্রস্তুতি খুব জরুরি। এই প্রস্তুতির জন্য অনেকে ধর্মে গভীরভাবে নিমজ্জিত হন, কেউ গভীরভাবে যে না ধর্ম না অন্য বিশ্বাস, কিন্তু সব কিছুই হচ্ছে যে গভীর নিজস্ব যে গভীর বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে সে ঢোকে প্রশান্ত করতে। ওইটা করতে গিয়ে অনেকে ভুল করে ফেলে, ভুল খেলায় তখন অন্যকে আঘাত করে যে আমার বিশ্বাসটাই শ্রেষ্ঠ বিশ্বাস, এই বিশ্বাসে আয় তুই ভাই, আসতে হবে তোকে। এই যে তুই তখন যে নিজের যে অথরিটি কমান্ডটা নিয়ে নেয় যে তুমি বাধ্য, এই তখন কিন্তু নিজের ভেতরে একটা সহিংস মন তৈরি হয়, নেগেটিভ ডিসচার্জমেন্টটা আমার ক্ষতি করে, ওখান থেকে পরিত্রাণ দরকার। সুতরাং মানুষের নিজের ভালো থাকা খুব জরুরি, এর সঙ্গে খাদ্য অভ্যাস আছে, কীভাবে সকালে ওঠা দরকার। আমি যা করি সেগুলো আপনাদেরকে পরে বলতে রাজি, আপাতত আজকে এইটুকুন। মানে অনেক কথা বলতে গিয়ে দেখি বেশ সময়টা চলে গেল। চেষ্টা করবেন নিজের যেন অর্থ ঋণ না তৈরি হয়, শারীরিক ঋণ তা তৈরি হয়, মানসিক ঋণ তৈরি না হয়। আপনি যেন এমন মানুষ হন যে মানুষ ভালোবাসতে জানে, যে মানুষ প্রেম করতে জানে, যে মানুষ অন্যর দিকে ফুল হাতে করে বাড়িয়ে দিতে জানে, ওই হাত দিয়ে চপেটাঘাত নয়। ভালো থাকুন সকলে, শুভেচ্ছা আপনাদেরকে, ভালোবাসা। জয় হোক জীবনের।